আজকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণে এমন কিছু ঘোষণা এসেছে যা পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি কি জানেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গণভোট হতে যাচ্ছে? এই গণভোটের ফলাফলের উপর নির্ভর করে বাংলাদেশে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা প্রধান উপদেষ্টার পুরো ভাষণটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখব কি কি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে এই ভাষণে, আর জানব কিভাবে এই সিদ্ধান্তগুলো আমাদের দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। আজ বৃহস্পতিবার দুপুর 2:30টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কথা বলেছেন আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অর্জনের কথা। এই ভাষণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করা হয়। এই আদেশের মাধ্যমে দেশে একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা হতে পারে। প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতেই অন্তর্বর্তী সরকারের পটভূমি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, গত বছর অগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে তারা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। এখন তারা সরকারের মেয়াদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের ওপর মূলত 3টি দায়িত্ব ছিল। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার করা। দ্বিতীয়ত, একটি জবাবদিহিমূলক এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কার করা। তৃতীয়ত, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই 3টি বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, তারা জুলাই গণ অভ্যুত্থানের সময় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শীঘ্রই প্রথম রায় দিতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই নয়, সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত বিচার কাজ শুরু হয়েছে। একই সাথে সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ এর আগে কখনো গুমের বিষয়ে এভাবে বিচার কাজ হয়নি। সংস্কার কাজের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান রয়েছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার সাধন করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে। বিচার ব্যবস্থায় উন্নতি আনা হয়েছে। আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধি করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ডিজিটালাইজেশন সম্প্রসারণ করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমেও এসব সংস্কার গ্রহণ করবে। এবার আসি নির্বাচনের বিষয়। প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশন গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই কমিশন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অনেক বিষয়েই ঐক্যমতে পৌঁছাতে পেরেছে তারা। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটি অভূতপূর্ব ঘটনা। শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর অনেক দেশের জন্যই এটি একটি অনন্য উদাহরণ। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্যও আশাবাদী। তিনি ঐক্যমত কমিশনের সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। ঐক্যমত কমিশন প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা এটিকে একটি ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত রয়েছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে।
কিন্তু এটিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয়। খতিয়ে দেখলে দেখা যায় যে এসব প্রস্তাবের ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চান, কেউ আইনের মাধ্যমে করতে চান, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি এবং লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থান আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মতপার্থক্য দেখা যায় না। প্রধান উপদেষ্টা এটিকে একটি অনন্য অর্জন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এতে জাতি এগিয়ে যেতে সাহসী হবে। এবার আসি এই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না, বরং নির্বাচন আরও উৎসবমুখর এবং সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। এই গণভোট হবে 4টি বিষয়ে, কিন্তু প্রশ্ন থাকবে একটি। প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রশ্নটি পড়েও শুনিয়েছেন। প্রশ্নটি হবে এই রকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিচের প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এই প্রশ্নের আওতায় 4টি বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হল নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানও জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত হবে। এটি একটি বড় পরিবর্তন, কারণ এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। দ্বিতীয় বিষয়টি সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। এই ব্যবস্থা বাংলাদেশের রাজনীতিতে একটি বিপ্লবী পরিবর্তন আনতে পারে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ মানে হলো নিম্নকক্ষ আর উচ্চকক্ষ। নিম্নকক্ষ হবে আমাদের বর্তমান জাতীয় সংসদের মতো, আর উচ্চকক্ষ হবে 100 জনের। উচ্চকক্ষের সদস্যরা নির্বাচনে প্রাপ্ত ভোটে অনুপাতে নির্ধারিত হবে, মানে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে সেই অনুপাতে উচ্চকক্ষে তাদের সদস্য থাকবে। আর সংবিধান পরিবর্তন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। তাতে করে একটি দল একাই সংবিধান পরিবর্তন করতে পারবে না। তৃতীয় বিষয়টিতে 30টি সংস্কার প্রস্তাব রয়েছে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদীয় কমিটির সভাপতিও বিরোধী দল থেকে নির্বাচিত হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা হবে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে। মৌলিক অধিকার সম্প্রসারিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা হবে। এই 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো এগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে। চতুর্থ বিষয়টিতে বলা হয়েছে, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে মানুষ হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাবে। এই গণভোটের ফলাফল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি গণভোটে হ্যাঁ ভোট বেশি পায়, তাহলে এই 4টি বিষয়ই কার্যকর হবে। তাহলে বাংলাদেশে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। 30টি সংস্কার বাস্তবায়িত হবে। আর যদি না ভোট বেশি পায়, তাহলে বর্তমান ব্যবস্থায় চালু থাকবে। এই গণভোটটাই বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ভাষণের মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন যে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। বিচার কাজে গিয়ে নেওয়া হচ্ছে, সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে, আর এখন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন এবং গণভোটের ফলাফলের উপর বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ব্যবস্থা নির্ভর করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে যে আশাবাদ ব্যক্ত করেছেন, তা থেকে বোঝা যাচ্ছে যে তিনি মনে করেন এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা বিশ্বের অনেক দেশেই রয়েছে। আমেরিকা, ব্রিটেন, ভারত সহ অনেক গণতান্ত্রিক দেশেই এই ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার সুবিধা হলো কোনো একটি দল একাই সব ক্ষমতা পায় না। সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে 2 কক্ষেরই সম্মতি লাগে।
এতে করে গণতন্ত্রের ভারসাম্য রক্ষা পায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও আগে বাংলাদেশে ছিল। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়েছিল। অনেকে মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা, এসব বিষয় গণতন্ত্রকে শক্তিশালী করবে। নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, এসব বিষয় সমাজের সার্বিক কল্যাণে কাজ করবে। তবে এসব সংস্কার কার্যকর হবে কিনা তা নির্ভর করছে আগামী গণভোটের ফলাফলের ওপর। জনগণ কি এই সংস্কারগুলো চায়? তারা কি 2 কক্ষ বিশিষ্ট সংসদ চায়? তারা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে চায়? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে গণভোটের ফলাফলে। এই গণভোটে সব নাগরিকের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, কারণ এই ভোটের ফলাফলের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ভর করবে। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে দেশে যে পরিবর্তনের হাওয়া বইছিল, এই ভাষণ সেই পরিবর্তনকে আরও স্পষ্ট করেছে। অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নির্ধারিত সময় নির্বাচন দিতে যাচ্ছে। একই সাথে জনগণের কাছে সংস্কারের বিষয়ে মতামত চাইছে। এটি একটি গণতান্ত্রিক পদক্ষেপ। আগামী ফেব্রুয়ারি মাসটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নির্বাচন এবং গণভোটের ফলাফল দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা দেবে। আপনি এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। প্রধান উপদেষ্টার এই ভাষণ নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই সংস্কারগুলো বাংলাদেশের জন্য ভালো হবে? লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি পছন্দ হলে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকেন, আর শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময় আমাদের সবার সচেতন থাকা দরকার। ধন্যবাদ।